হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি এই কোর্সের বক্রতল অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে। আমরা আজকের পর্বে উইনগার্টন এর সমীকরণ প্রতিপাদন করো এই প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। উইনগার্টন সমীকরণ সেটা আমাদের পরীক্ষায় অনেক সংখ্যকবার এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা এই প্রমাণটি নিয়ে আজকে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখলে আপনারা উইনগার্টন সমীকরণটি খুব ইজিলিভাবে প্রমাণটা বুঝতে পারবেন। তাহলে আমরা প্রমাণের শুরুতে আমরা বলবো যে আমরা জানি এক্স ইউ এক্স বি যোগাশ্রী অনির্ভরশীল এবং উহারা স্পর্শক সমতলে অবস্থিত। আচ্ছা, আবার এন ইউ ও এন বি ভেক্টরদ্বয় স্পর্শক সমতলে অবস্থিত। অর্থাৎ আমাদের এক্স ইউ এক্স বি যোগাশ্রী অনির্ভরশীলটাও স্পর্শক সমতলে অবস্থিত। আবার এইদের যে ভেক্টর, দুইটা ভেক্টর এন ইউ এন বি, এই ভেক্টরদ্বয় স্পর্শক সমতলে আমাদের অবস্থিত। তাহলে এন ইউ এন বি ভেক্টরদ্বয়কে আমরা যদি এক্স ইউ এক্স বি এর যোগাশ্রী সমাবেশ রূপে যদি আমরা প্রকাশ করি, কিভাবে লিখব একটু খেয়াল করবেন। এক্স ইউ এক্স বি এর সাথে দুইটা আমরা স্কেলার গুণ করব, একটা হচ্ছে এ ওয়ান, একটা হচ্ছে এ টু। এ ওয়ান এ টু আমরা গুণ করব, কনস্ট্যান্ট এগুলা আমরা এ ওয়ান এ টু গুণ করব। কেমন? তাহলে এ ওয়ান এক্স ইউ এ টু এক্স বি এই দুইটাকে যোগ করবেন। যোগাশ্রী সমাবেশটা লেখার নিয়ম হচ্ছে এটা, যেটা আমরা অনার্স প্রথম বর্ষে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে দেখেছিলাম। আশা করি সেগুলো আপনারা দেখেছেন, হয়তো মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। যাই হোক, আপনাদেরকে সেটা টেকনিক্যালি বুঝিয়ে দিচ্ছি যে আপনি এক্স ইউর সাথে কি করবেন, যোগাশ্রয়ী অনির্ভরশীল যে দুইটা রয়েছে তাদের সাথে আপনি দুইটা অ্যানাদার কনস্ট্যান্ট গুণ করবেন। এ ওয়ান এ টু গুণ করলাম। আচ্ছা, তারপর যোগ করবেন। যোগ করলে আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের এন ইউ ভেক্টরটা আপনি পেয়ে যাবেন। এরপর দেন অ্যানাদার যার একটা ভেক্টর রয়েছে এন বি, তার সাথে আরও দুইটা আপনি কনস্ট্যান্ট দুইটা গুণ করেন, একটা বি ওয়ান একটা বি টু। একটা বি ওয়ান একটা কি বি টু। আগে এ ওয়ান এ টু গুণ করেছি, এখন বি ওয়ান বি টু, তারপর যোগ করবেন, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়ে যাবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা চারটা কনস্ট্যান্ট যে আমরা এখানে কাজ করেছি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, এদের মানগুলো আমাদেরকে বের করতে হবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এই কনসেপ্টগুলো আপনি যদি ভালো মতো বুঝতে পারেন, প্রমাণটা আপনি খুব ইজিলিভাবে মনে রাখতে পারবেন। কেমন? বেসিকগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এর মান আপনি বের করবেন, ভালো কথা, কিন্তু কিভাবে বের করবেন সেটা তো আমাকে জানতে হবে। সেটা হচ্ছে আপনি যে এখানে যে এন ইউ যে রয়েছে, আপনি এন ইউকে আপনি এক্স ইউ এর সাপেক্ষে একবার ডট গুণন করবেন, আর একবার এক্স বি এর সাপেক্ষে ডট গুণন করবেন। ডট গুণন করে সমীকরণ দুইটা পেয়ে যাবেন, তাদের মধ্যে আপনি আর গুণন করলে এ ওয়ান এ টু পেয়ে যাবেন। কথাটা আবারও বলছি, আপনি কাজটা করব, জাস্ট প্রসেসটা আপনাদেরকে জানাচ্ছি। এন ইউ এর সাথে একবার এক্স ইউ এর ডট গুণন করবেন, আর একবার কার ডট গুণন করবেন, এক্স বি এর। তাহলে ডট গুণন করলে এক্স ইউ ডট গুণন করলে এটার সাথে একটা সমীকরণ পাবেন, এটার সাথে এটা যখন ডট গুণন করবেন আরেকটা সমীকরণ পাবেন। এই দুটো সমীকরণকে যখন আর গুণন করবেন সমাধান করার জন্য, তখন আপনি এ ওয়ান এ টু পেয়ে যাবেন। তাহলে আপনি এ ওয়ান এ টুর ভ্যালু পেয়ে গেলেন। এবার একইভাবে সেমভাবে আপনি এবার এটার ক্ষেত্রে আসেন যে এন বি, একই কথা, এন বিকে আবার একবার এক্স ইউ এর সাপেক্ষে ডট গুণন করবেন, একবার এক্স বি এর সাপেক্ষে ডট গুণন করবেন। ডট গুণন করে আরও দুটো সমীকরণ পাবেন, ওই দুটো সমীকরণকে আর গুণন করলে বি ওয়ান বি টু এর মান পেয়ে যাবেন। তখন আপনি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এই চারটা মান যখন এখানে বসিয়ে দিবেন এই দুইটা সমীকরণের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের উইনগার্টনের সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে আশা করছি আপনারা পুরো কাজটা বুঝতে পেরেছেন, হয়তো পুরোপুরি বুঝতে পারেননি, সে আমরা যখন কাজটা এখন যখন করব আপনি 100% বুঝতে পারবেন। কেমন? তাহলে এখন আমরা 1 নং এর সাথে আমরা এক্স ইউ এর ডট গুণন করি, তাহলে আপনারা কথাগুলো লিখবেন ভাষাগুলো। তাহলে আমরা যদি করি এন ইউ ডট এক্স ইউ, আমরা উভয় পক্ষে করব এ ওয়ান এক্স ইউ ডট এক্স ইউ প্লাস এ টু এক্স বি বা এক্স ইউ ডট এক্স বি, সেটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে সেটা যদি আমরা লিখি, আমরা কি জানি স্যার? আমরা যেটা জানি ছোটো হাতের ই সমান হচ্ছে মাইনাস এক্স ইউ ডট আমরা এন ইউ, সেটা আমরা জানি।
মাইনাস এক্স ইউ ডট এন ইউ, সেটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা এটার মান চেহারা মনে হয় এটার সাথে মিল আছে, তাহলে যদি মিল থাকে আমরা বলতে পারি যে এই যে মাইনাস রয়েছে না, আমরা বলতে পারি মাইনাস ই, আমরা বলতে পারি সমান a1 এক্স ইউ ডট এক্স ইউ সমান আমরা কি বলতে পারি, এক্স ইউ ডট এক্স ইউ সমান হচ্ছে ক্যাপিটাল হাতের ই, নিশ্চয়ই মনে আছে প্রথম মৌলিকাকার থেকে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল হাতের ই, সেটা আমরা বসিয়ে দিলাম। তারপর দেন প্লাস a2 এক্স ইউ ডট এক্স বি সমান আমরা কি জানি, মনে আছে নিশ্চয়ই আপনাদের, ক্যাপিটাল হাতের এফ, ক্যাপিটাল হাতের এফ, সেটা আমরা বসিয়ে দিলাম। এই জিনিসগুলো অবশ্যই কি রাখবেন, নোট ডাউন করে রাখবেন, তাহলে পরীক্ষার আগে আপনার জিনিসগুলো দেখলে ক্লিয়ারভাবে মনে পড়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, একটা সমীকরণ আমরা পেলাম, একটা সমীকরণ আমরা পেলাম, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে a1 ই প্লাস a2 এফ প্লাস ই ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, এটাকে লিখলাম, এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস ই হবে। এটাকে আমরা সমীকরণ দিতে পারি, যে 3 নাম্বার সমীকরণ আমরা দিতে পারি। তাহলে ওই যে বলেছিলাম আপনি এন ইউকে এক্স ইউ সাপেক্ষে ডট গুণন করলে একটা সমীকরণ পাবেন, আবার এক্স বি এর সাপেক্ষে ডট গুণন করলে আরেকটা সমীকরণ পাবেন। তাহলে এবং দিয়ে আমরা বলতে পারি আমরা এখন এন ইউকে মানে একইভাবে শুধু জাস্ট এক্স ইউ জায়গায় বি লিখবেন, ইউ জায়গায় লিখবেন বি লিখবেন, তাহলে লেখেন এন ইউ ডট এক্স বি সমান a1 এক্স ইউ এক্স বি প্লাস a2 এক্স বি ডট এক্স বি, জাস্ট ইউ জায়গায় এক্স ইউ জায়গায় শুধু বি লিখবেন, আর কিছুই না, লিখে দিলাম। তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি হচ্ছে, আমরা যেটা জানি ছোটো হাতের এফ সমান হচ্ছে মাইনাস এন ইউ ডট এক্স বি, এটা আমরা জানতাম। তাহলে এখান থেকে আমরা এটা সমান বলতে পারবো যে মাইনাস এফ, সেটা বসিয়ে দিলাম। তারপর দেন a1 এক্স ইউ ডট এক্স বি সমান তো আমরা জানি যে এক্স ইউ ডট এক্স বি সমান হচ্ছে ক্যাপিটাল হাতের এফ, সেটা আমরা বসিয়ে দিলাম। তারপর দেন প্লাস আমার a2 এক্স বি ডট এক্স বি সমান আমরা জানি এক্স বি ডট এক্স বি সমান আমরা জানি ক্যাপিটাল হাতের জি, সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা আরেকটা সমীকরণ এখান থেকে পাচ্ছি যে a1 এফ প্লাস a2 জি প্লাস আমাদের কি হবে স্মল এফ ইকুয়াল টু 0, এটাকে দিলাম 4 নাম্বার সমীকরণ। দেখেন কথার সাথে মিলছে কিনা, ওই এন ইউকে এক্স ইউ এর সাপেক্ষে ডট গুণন করে আপনি একটা সমীকরণ পাবেন বলেছিলাম, পেয়েছেন নিশ্চয়ই। আবার এন ইউকে এক্স বি এর সাপেক্ষে ডট গুণন করে আরেকটা সমীকরণ পাবে বলেছিলাম। এই দুইটা সমীকরণকে সমাধান করলে a1 a2 এর মান আপনি পেয়ে যাবেন। এখন সমাধানটা আমরা আর গুণনের সাপেক্ষে করব, আর গুণন করে পাই, তাহলে আমরা এখন লিখব 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ আর গুণন করে পাই। আশা করছি সেই কথাটা আপনারা লিখতে পারবেন। তাহলে আর গুণন করলে আমরা যেটা লিখব a1 ডিভাইডেড বাই আমার a2 ডিভাইডেড বাই দেন 1 ডিভাইডেড বাই, আশা করি আর গুণনটা সেটা আপনারা পারবেন, আপনারা ক্লাস 9-10 থেকে মাধ্যমিক শ্রেণী থেকে আপনারা সেই কাজগুলো করে আসতেছেন, তাহলে সেটা আর বলছি না, আর গুণনটা আপনারা আশা করছি সেটা আপনারা পারবেন। তাহলে এফ এফ মাইনাস ই জি টু ডিভাইড বাই আমরা পাবো ই এফ মাইনাস এফ ই জি মাইনাস এফ স্কোয়ার। তাহলে আমরা 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ আর গুণন করে পাই, সেই কথাটা লিখবেন, করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করি, তাহলে a1 সমান আমরা পাচ্ছি যে এটা ওকে এটা উপর উঠে যাবে, অর্থাৎ এটা ওকে এটা হয়ে যাবে এফ এফ মাইনাস ইজি ডিভাইডেড বাই আমাদের ইজি মাইনাস এফ স্কোয়ার। তাহলে আমরা a1 এর মান পেয়ে গেলাম। দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করলে আপনি a2 এর মান পেয়ে যাবেন। তাহলে এবং a2 সমান আমরা পাচ্ছি যে এটা এখানে চলে যাবে ই এফ মাইনাস এফ ই ডিভাইডেড বাই আমাদের হবে ইজি মাইনাস এফ স্কোয়ার। তাহলে দেখেন আপনি খুব সহজে a1 আর a2 এর রেজাল্ট পেয়ে গেছেন, a1 আর a2 এর রেজাল্ট পেয়ে গেছেন। তাহলে আমরা এখন যে কাজটা করেছি সেটি হচ্ছে 1 নাম্বার সমীকরণের সাথে একবার এক্স ইউ ডট গুণন করেছি, একবার এক্স বি এর ডট গুণন করেছি। এই যে সেই কাজটা করে a1 a2 এর মান পেয়ে গেছি। যে বেসিকটা আপনাদেরকে বলেছিলাম সেই বেসিকটা দিয়ে আপনি মনে রাখলে এটা আপনার প্রমাণটা করতে বেশিক্ষণ সময় লাগবে না বুঝতে। এই জন্য ম্যাথমেটিক্সে সবসময় চেষ্টা করবেন বেসিকগুলো ক্লিয়ার করার জন্য। একটা ম্যাথ আপনি কিভাবে কম সময়ে করতে পারবেন সেটা হচ্ছে আপনার বোঝার উপর ডিপেন্ড করবে, আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে এবং দেন আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। অনেক সময় অনেকে আমরা বেসিকগুলো জানি মাথায় সেট করি কিন্তু বাট আমরা
নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাথ সলভ করতে পারি না। এইটার জন্য আপনার কি দরকার? প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা, ওকে ফাইন। আমরা এবার সেমভাবে 2 নম্বর সমীকরণের সাথে একই কাজ করব। একবার এক্স ইউ ডট গুণন করব, একবার এক্স বি এর ডট গুণন করব। কেমন? তাহলে করে ফেলি। তাহলে আমরা বলবো যে আবার 2 নং-এর সাথে আমরা এক্স ইউ ডট গুণন করে পাই, সেই কথাগুলো চাইলে আপনারা লিখতে পারবেন। তাহলে করলে আপনারা পাবেন এনবি ডট এক্স ইউ, এনবি ডট এক্স ইউ সমান আমরা পাবো যে বি ওয়ান এক্স ইউ ডট এক্স ইউ প্লাস B2 এক্স ইউ ডট এক্স বি, এটা আমরা পেয়ে যাব। তারপর দেন সে আগের যে আমাদের যেগুলো জানা আছে জাস্ট এগুলো আমরা বসিয়ে দিব। ইতিমধ্যে আপনারা সেগুলো নিশ্চয়ই বুঝে গেছেন যে এক্স ইউ ডট এক্স ইউ সমান আমরা ক্যাপিটাল হাতের ই লিখবো, আর এক্স ইউ ডট এক্স বি সমান ক্যাপিটাল হাতের এফ লিখবো। সেগুলো আপনাদেরকে নোট ডাউন করে দিচ্ছি। এটাকে আপনি একটা সমীকরণ দিতে পারেন। এটাকে আপনি যদি একটা সমীকরণ দেন, সেটাকে আপনি 5 নাম্বার ইকুয়েশন দেন। কয় নাম্বার? আগে মনে হয় 4 নাম্বার দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, এটাকে আপনি 5 নাম্বার ইকুয়েশন দেন। তাহলে এবং আপনি এবার এন বি এর সাথে এক্স বি এর ডট গুণন করবেন। একবার এক্স সি এর ডট গুণন, আর একবার কার ডট গুণন? এক্স ডি এর ডট গুণন করেন। জাস্ট এখানে আমরা এক্স 2 নম্বর সমীকরণে এন বি এর সাথে, অর্থাৎ এন বি না, 2 নম্বর সমীকরণের সাথে এক্স বি এর ডট গুণন করে পাই, সেই কথাটা বলবেন। কি বলবেন? 2 নম্বর সমীকরণের সাথে এক্স বি এর ডট গুণন করে পাই। তাহলে করলে আপনি পাবেন বি ওয়ান এক্স ইউ ডট এক্স বি প্লাস B2 এক্স বি ডট এক্স বি, এটা আপনি পেয়ে যাবেন। এবার সে আগের মতো আপনি ওই রেজাল্টগুলো বসিয়ে দেন যেগুলো আমরা জানি। এটা সমান মাইনাস জি, কিছুক্ষণ আগে আপনাদেরকে নোট ডাউন করে দিয়েছি, সেগুলো জাস্ট আমরা এক্স বি ডট এক্স বি সমান আমরা ক্যাপিটাল হাতে জি আমরা জানি, এটাকে আমরা দিতে পারি। আচ্ছা, একটা কাজ করি, আপনি এটাকে 5 নাম্বার দিয়েন না, আপনি একটা কাজ করে ফেলেন, সবগুলোকে এক পাশে নিয়ে আসেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা পাবো বি ওয়ান ই প্লাস B2 এফ প্লাস এফ ছোটো হাতের এফ ইকুয়াল টু 0, এটাকে দিবেন আপনি 5 নাম্বার ইকুয়েশন। এবার এটাকে নিয়ে করলে আপনার B1 এফ প্লাস কি আছে B2 জি প্লাস জি ইকুয়াল টু, এটা ছোটো হাতের জি ইকুয়াল টু 0, এটাকে দিবেন আপনি 6 নাম্বার ইকুয়েশন। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে 2 নম্বর সমীকরণের সাথে এক্স ইউ এক্স বি এর ডট গুণন করলে আরও 2টা সমীকরণ পাবেন, সেই 2টা সমীকরণকে আর গুণন করলে B1 B2 এর মান আপনি পেয়ে যাবেন। তাহলে আশা করছি আপনারা 5 নাম্বার আর 6 নাম্বার সমীকরণের আর গুণনটা আপনারা করতে পারবেন। তাহলে আপনি যদি 5 নং ও 6 নং এর সাথে আপনি লিখবেন যে 5 ও 6 নং আর গুণন করে পাই, সেই কথাটা লিখবেন। তাহলে করলে আপনি পাবেন B1 ডিভাইডেড বাই B2 ডিভাইডেড বাই দেন সহগ সবসময় বড় 1 হবে, নিচে পাবেন জি এফ মাইনাস এফ জি। আপনারা আশা করছি আর গুণনটা নিজেরা করতে পারবেন, কারণ এগুলো আসলে আমরা প্রত্যেকে জানি, সেগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, এই জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম, তাই না? পারবেন আশা করি। তাহলে B1 সমান প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করলে B1 সমান আমরা পাবো, এইটাটা এখানে চলে আসবে, তাহলে জি এফ মাইনাস এফ জি ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। দেন B1 সমান আমরা B2 সমান আমরা পাবো দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়ে কাজ করলে, এটা এখানে উপরে চলে আসবে এফ এফ মাইনাস জিই ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। তাহলে দেখেন আপনি এখন B1 B2 এর মানও পেয়ে গেছেন, কিছুক্ষণ আগে আপনি A1 A2 এর মান পেয়েছেন, আর এখন আপনি কি পেয়ে গেছেন? B1 B2 এর মান পেয়ে গেছেন। তাহলে আপনি এখন A1 A2 B1 B2 সবার মান জানেন, সেই মানগুলো যদি আপনি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণে যদি বসিয়ে দেন, তাহলে আমরা উইনগার্টনের সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে A1 A2 ও B1 B2 এর মান সমীকরণ 1 ও 2 নংয়ে বসিয়ে দিই। তাহলে আমরা বসিয়ে দিলে আমরা পাবো NU সমান এফ এফ মাইনাস ইজি ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার এক্স ইউ প্লাস ই এফ মাইনাস এফ ই ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার এক্স বি। তারপর দেন আমরা এন বি সমান আমরা পাবো জি এফ মাইনাস এফ জি ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার এক্স ইউ প্লাস এফ এফ মাইনাস জিই ডিভাইডেড বাই
ইজি মাইনাস এফ স্কোয়ার আমার এক্স বি, এটা আমরা পেয়ে যাব। এই যে আমরা যেটা পেলাম, ইহাই হচ্ছে আমাদের উইনগাটনের সমীকরণ। ইহাই নির্ণীয় আমাদের যে উইনগাটনের সমীকরণ নির্ণয় করার কথা ছিল, ইহাই নির্ণীয় উইনগাটনের সমীকরণ। কেমন? তাহলে উইনগাটের সমীকরণ সমূহ দুইটা, যেহেতু আমরা সমীকরণ সমূহ লিখতে পারি, তাহলে যেটা আমাদের প্রতিপাদন করার কথা ছিল, আমরা সেই প্রতিপাদনটা খুব ইজিলি ভাবে আমরা সেটা প্রতিপাদন করে ফেললাম। তাহলে আশা করছি আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। প্রয়োজনে আপনার যদি কোথাও ঘাটতি থাকলে আপনি কয়েকবার দেখেন, তাহলে জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি দেখলে আপনার জিনিসটা কি হয়ে যাবে, আর জীবনে ভুল হবে না। আর সবসময় চেষ্টা করবেন, আপনি যেহেতু গণিত বিভাগে পড়ছেন, অবশ্যই আপনার একটা রুটিন মেনটেন করতে হবে। রুটিনের মধ্যে আপনাকে যেটা সবচেয়ে দরকার মাস্ট রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একটা নোট খাতা। যে নোট খাতাটা আপনি কষ্ট করে তৈরি করবেন, সেটা আপনি প্রয়োজনে লাল কালি, নীল কালি বা কালারিং পেন দিয়ে তৈরি করতে পারেন। কারণ আমরা সবসময় সুন্দর একটা পরিপাটি খাতা পছন্দ করি। এটা কেন বললাম, এই নোট খাতাটা আপনার পরীক্ষার আগে খুবই অনেক হেল্প করবে। পরীক্ষার আগে আপনার কোনো কষ্ট হবে না, জাস্ট আপনি কি করবেন, খাতাটা দেখে রিভিশন দিয়ে চলে যাবেন, আর বইও উল্টানোর দরকার পড়বে না। কিন্তু নোট করার সময় বেসিকগুলো খাতার পাশে আপনার নিজের মতো করে নোট করে রাখবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এটা শুধু এই সাবজেক্টের জন্য বলি নাই, যে কোনো সাবজেক্টের জন্য। পাশে যখন আপনি নোট যেমন এই জিনিসটা যখন করবেন, আপনি যখন এই জিনিসটা নোট করে রাখবেন, যা মনে রাখতে হবে এইভাবে লিখে মনে রাখবেন, তখন আপনি বলবেন যে এটা সমান আমি এটা এখানে বসালাম, তখন আপনার খুঁজতে হবে না। এখন এটা যদি না লিখেন, হঠাৎ করে আপনি যখন কয়েক মাস পর যখন এটা দেখবেন, কিরে এটা করতে আসলো, কীভাবে বসালো, তখন আপনার মনে পড়বে না। তখন আপনার আবার বই উল্টাতে হবে, না হয় আগের পেজগুলো উল্টাতে হবে। এই যে সময়টা, সেটা আপনাকে বাঁচিয়ে দিবে কে? এই জিনিসটাই আপনাকে বাঁচিয়ে দিবে। এই জন্য একটা নোট খাতা অতি জরুরি। আর চেষ্টা করবেন সবসময় বেসিক সহকারে জিনিসগুলো বোঝার জন্য। আশা করছি আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আন্তরিক ধন্যবাদ রইল।